যে স্ত্রীকে কঠোর পরিশ্রম করে বড় আইনজীবী বানিয়েছিলাম, সেই স্ত্রী আমার মৃত্যুদণ্ড রায়ের মূল আইনজীবী। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন নিজের ফাঁসির রায় শুনছিলাম, তখন বিচারকের গম্ভীর কণ্ঠস্বর আমার কানে এসে পৌঁছাচ্ছিল না। আমার সমস্ত দৃষ্টি আটকে ছিল সামনের ওই কালো কোট পরা নারীটির দিকে, যে এখন বড় আইনজীবী। সে মিথ্যাকে সত্যে প্রমাণ করতে পারে। সেই প্রখ্যাত আইনজীবী আর কেউ নয়, আমার স্ত্রী মিথিলা। যে হাত ধরে একদিন তাকে ঢাকা শহর চিনিয়ে এসেছিলাম, আজ সে হাতে সে আমার ডেথ ওয়ারেন্ট সাজালো। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, দুই পরিবারের পূর্ণ সম্মতিতে, কিন্তু মিথিলা প্রথম দিকে একদমই রাজি ছিল না। রূপের কথা যদি বলি, মিথিলা ছিল অপ্সরার মতো সুন্দরী। টাঙ্গাইল শহরের যে কোনো ছেলের চোখ আটকে যাওয়ার মতো রূপ ছিল তার। পরিবারের প্রচন্ড চাপ আর অনুরোধে শেষমেশ সে একটা শর্তে বিয়েতে রাজি হলো। বিয়ের আগে আমার সাথে একবার একা দেখা করতে চাই। সে কথা অনুযায়ী আমি তার সাথে দেখা করলাম। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসতেই মিথিলা তার টানা টানা চোখ দুটো আমার দিকে তুলে সরাসরি বলল, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে, আর বিয়েটা হবে এখন থেকে ঠিক 2 মাস পর, আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে। আমি এক মুহূর্ত চিন্তা না করে তার শর্তে রাজি হয়ে গেলাম। সত্যি বলতে আমার মনের ভিতর তখন অন্য হিসাব কাজ করছিল। এত সুন্দরী একটা মেয়েকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, একবার বিয়ে হয়ে ঘরের বউ হয়ে আসলে আর রান্না বান্না সংসারে যাতা করলে পড়লে এমনিতে পড়াশোনার মন উঠে যাবে। মেয়েদের মন বদলাতে কতক্ষণ। কিন্তু আমার সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল মিথিলা। যখন এইচএসসির রেজাল্ট দিল, দেখা গেল সে জিপিএ 5 পেয়েছে এবং অত্যন্ত ভালো নম্বর পেয়ে পাশ করেছে। রেজাল্ট হাতে পেয়ে সে একদিন উচ্ছ্বসিত গলায় বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই। কথাটা শুনে আমার বুকটা স্যাঁত করে উঠল। টাঙ্গাইলে আমাদের কসমেটিক্সের বেশ বড় ব্যবসা। আল্লাহর রহমতে আর্থিক অবস্থা আমাদের যথেষ্ট ভালো। আমি তাকে সরাসরি না করে দিয়ে বললাম, তুমি টাঙ্গাইল থেকে সেই ঢাকা গিয়ে পড়বে কেমনে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়ে যাও, তবে সংসার সামলাবে কেমনে? ওসব ঢাকা টাকা বাদ দাও। মিথিলা দমে যাওয়ার পাত্রী ছিল না। সে আমার হাত ধরে আকুতি করে বলল, তুমিও আমার সাথে ঢাকা চলে যাবে, ওখানেই না হয় নতুন কোনো ব্যবসা দেখবে। আমি তাকে বুঝিয়ে বললাম, পাগল হয়েছো? এখানে জমানো ব্যবসা ফেলে আমি হুট করে ঢাকা গিয়ে কি করব? অত সোজা নাকি? এই ঘটনার পর মিথিলা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। টানা 2 দিন সে আমার সাথে একটা কথাও বলল না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিল। তার এই অভিমানী মুখ আর চোখের জল আমি সহ্য করতে পারছিলাম না। ভালোবাসতাম তো, তাই শেষমেশ তার অভিমান ভাঙানোর জন্য আমি হার মানলাম। বললাম, ঠিক আছে, চলো পরীক্ষাটা দিয়ে আসো। পরীক্ষার একদিন আগে আমরা ঢাকায় রওনা হলাম। মিথিলার একটা সমস্যা ছিল, বাসে উঠলেই তার মাথা ঘোরাতো আর বমি আসতো। তাই আমরা ট্রেনে করে ঢাকার টিকিট কাটলাম। মিথিলা এর আগে কোনোদিন ঢাকা শহরে পা রাখেনি। জানালার বাইরে অচেনা শহরের আলো দেখে তার চোখে যে শিশু সুলভ আনন্দ দেখেছিলাম, তা আজও আমার মনে পড়ে। পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়ার পর তাকে একটা ঢাকার ভালো নামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালাম। মিথিলার মুখে তখন তৃপ্তির হাসি। সেই রাতে আবার আমরা ট্রেনে করে টাঙ্গাইলে ফিরে এলাম। তার কয়েকদিন পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো, আমাদের চোখ চরক গাছ। মিথিলা মেধা তালিকায় উপরের দিকে স্থান পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স পেয়েছে। এই খবর শোনার পর আনন্দের চেয়ে আমাদের দুই পরিবারে চিন্তার মেঘ নেমে এলো। শ্বশুর বাড়ির লোকজন থেকে শুরু করে আমার বাবা মা কেউ রাজি হচ্ছিল না তাকে ঢাকা পাঠাতে। সবাই এক সুরে বলতে লাগলো, এতটুকু একটা মেয়ে ঢাকা গিয়ে একা থাকবে কেমনে? তার চেয়ে টাঙ্গাইলে কোনো একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দাও। মূল ভয়টা ছিল অন্য জায়গায়। মিথিলা ছিল অসম্ভব সুন্দরী। সবাই ভাবছিল, এত বড় শহরে একা থাকলে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। দিনকাল তো ভালো না। যেখানে ছোট ছোট দুধের বাচ্চারাও নিরাপদ নয়, সেখানে মিথিলার মতো রূপবতী মেয়ে একা থাকবে কিভাবে? সবাই যখন তার বিপক্ষে, তখন সেই রাতে মিথিলা আমার বুকের উপর মাথা রেখে সারা রাত নিভৃতে কেঁদেছিল। তার চোখের জলে আমার বুক ভিজে যাচ্ছিল। সকালবেলা যখন তার ফোলা চোখ আর মলিন মুখটা দেখলাম, আমার সব কঠোরতা গলে জল হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাকে আটকাবো না। আমি তাকে বললাম, আমি তোমাকে ঢাকা পাঠাবো, তবে আমার কিছু শর্ত আছে। সেখানে গিয়ে কোনোভাবেই অযথা ঘোরাঘুরি করা যাবে না। ছেলেদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা চলবে না। সবসময় মেয়েদের সাথে থাকবে। মিথিলা আমার শর্তে সানন্দে রাজি হয়ে গেল, যেন সে হাতে চাঁদ পেয়েছে। আমি তাকে ঢাকায় একটা সেফ জোনে ফ্ল্যাট বা ভাড়া বাসা করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নিজে না করে দিল। বলল, না গো, অত টাকা খরচ করতে হবে না। আমি মেয়েদের হোস্টেলেই ভালো থাকবো, ওখানে নিরাপত্তা বেশি। আমি নিজে গিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রেখে আসলাম। আসার সময় তার হাতে খরচের জন্য 35,000 টাকা দিয়ে আসলাম, যাতে কোনো কিছুর অভাব না হয়। মিথিলাকে ঢাকায় রেখে আসার পর আমার দিন কাটছিল একরকম, আর তার দিন অন্যরকম। প্রতি 15-20 দিন পর পর আমি নিয়ম করে তার খরচের টাকা পাঠিয়ে দিতাম। সে যখনই পড়াশোনা থেকে একটু ফ্রি হতো, আমাকে ফোন করতো। ঘন্টার পর ঘন্টা আমরা ফোনে কথা বলতাম। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও তার একটা ফোন আমার সব ক্লান্তি দূর করে দিত। এভাবেই দেখতে দেখতে 4টি বছর কেটে গেল খুব সুন্দরভাবে। মিথিলা যখনই একটু ছুটি পেত, সব কাজ ফেলে টাঙ্গাইলে আমার বুকে ছুটে আসতো। আমাদের ভালোবাসা যেন আরো গভীর হচ্ছিল। এরপর তখন মিথিলার A
LLB পড়াশোনা একদম শেষের দিকে। ফাইনাল পরীক্ষার আগে বেশ কিছুদিন ছুটি পেয়ে সে আগের মতোই টাঙ্গাইলে আমার কাছে আসলো। সেদিন রাতে বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। মিথিলা আমার বুকে মাথা রেখে অত্যন্ত নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ রুমের অন্ধকার ভেদ করে একটা আলো জ্বলে উঠলো। মিথিলার ফোনটা পাশেই রাখা ছিল। ফোনটা ভাইব্রেশন মুডে থাকায় কোনো নোটিফিকেশনের শব্দ হলো না, শুধু স্ক্রিনটা চকমক করে উঠলো। আমি ভাবলাম গভীর রাতে কার ফোন এলো। মিথিলার ঘুমে যেন ব্যাঘাত না ঘটে তাই ফোনটি অফ করার জন্য হাতে নিলাম, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতে আমার সারা শরীর বরফ হয়ে গেল। একটা অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে, আর সেই মেসেজের লেখাগুলো যেন আমার চোখের সামনে জ্বলন্ত অক্ষরে ভাসছিল। মেসেজে লেখা ছিল, জান তোমাকে ছাড়া আজকে একটু ঘুম আসছে না, ফ্রি হয়ে একটা কল দিও। মেসেজটা পড়া মাত্রই আমার মাথাটা তীব্রভাবে চক্কর দিয়ে উঠলো। মনে হলো চারপাশের দেয়ালগুলো আমার উপর ভেঙে পড়ছে। ঠিক তখনই মিথিলা ঘুমের ঘরে একটু নড়ে চড়ে উঠলো। আমি আর নিজেকে সামলাতে না পেরে কাঁপানো হাতে ফোনটি আবার আগের জায়গায় রেখে দিলাম। আমার বুকের ভেতর তখন একটা প্রলয়ঙ্কারী ঝড় শুরু হয়ে গেছে, যার শেষ পরিণতি আজ আমাকে এই ফাঁসির মঞ্চে এনে দাঁড় করালো। সেই রাতে আর এক মুহূর্তের জন্য আমার চোখের পাতা এক করতে পারিনি। বুকের ভেতর একটা তীব্র দহন, একটা অদৃশ্য ঝড় আমার পুরো অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। পাশে শুয়ে থাকা অপ্সরার মতো সুন্দরী নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল, এই সেই মেয়ে যাকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছি। সকালে যখন সূর্যের আলো ঘরের জানালায় এসে পড়লো, মিথিলা তখনও ঘুমাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে তার ফোনটা আবার হাতে নিলাম, কিন্তু স্ক্রিন লক খুলে মেসেজ অপশনে যেতে আমার শরীরটা অপমানে আর ভয়ে শিউরে উঠলো। রাতে সেই মেসেজটি তো দূর, পুরো ইনবক্স একদম ফাঁকা, একটা মেসেজও নেই, সব ডিলিট করে দেওয়া হয়েছে। আমার ভেতরে সন্দেহটা এবার পাথরের মতো শক্ত বিশ্বাসে রূপ নিল। অপরাধী না হলে কেউ এভাবে প্রমাণ মুছে ফেলে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমি হুট করে কোনো পাগলামি করব না। আমাকে সত্যিটা জানতে হবে একদম গোড়া থেকে। ঢাকায় আমার কিছু পরিচিত ব্যবসায়ী এবং আমার এলাকার এক ছেলে পড়তো, তাদেরকে নিয়ে গোপনে খোঁজ নেওয়া শুরু করলাম। আর সেই খোঁজ নিতে গিয়ে আমার পায়ের তলার মাটি চিরতরে সরে গেল। মিথিলা যার সাথে সম্পর্কে জড়িয়েছে সে তার নিজের ডিপার্টমেন্টেরই ছেলে, অত্যন্ত সুদর্শন, স্মার্ট এবং বনেদি ঢাকায়া পরিবারের সন্তান। তার নাম আবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখার পরপরই নাকি আবির মিথিলার পেছনে লাগলো। মিথিলার মতো রূপবতী আর মেধাবী মেয়েকে ইমপ্রেস করতে আবিরের খুব বেশি সময় লাগেনি। যে অস্পারা গায়ের মেয়েকে আমি ঢাকা শহর চিনিয়েছিলাম, সেই মেয়ে ঢাকার চাকচিক্য আর আবিরের স্মার্টনেসের কাছে নিজের সতীত্ব, নিজের ভালোবাসা বিকিয়ে দিল। সবকিছু জানার পর আমি আর নিজের আবেগ ধরে রাখতে পারলাম না। মিথিলা টাঙ্গাইল থেকে ঢাকায় ফিরে যাওয়ার পর আমি তাকে সরাসরি ফোন করলাম, কোনো আড়াল না করে পরিষ্কারভাবে তাকে সব জিজ্ঞেস করলাম। ভেবেছিলাম সে হয়তো কাঁদবে, ক্ষমা চাইবে, কিন্তু না, ঢাকার আইন বিভাগ তাকে ততদিনে অনেক বেশি চতুর আর কঠোর বানিয়ে ফেলেছে। সে উল্টো আমার উপর চড়াও হলো, তীব্র গলায় বলল, তুমি আমার পার্সোনাল লাইফে নাক গলাচ্ছ কেন? কার সাথে চলবো না চলবো সেটা আমার ব্যাপার। তোমার মতো একটা আনস্মার্ট মফস্বলের কসমেটিক্স ব্যবসায়ীর সাথে আমি আর থাকতে চাই না। সময় সুযোগ বুঝে আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ভালোবাসার এই প্রতিদান, অহংকার আর রাগে আমিও তাকে শুনিয়ে দিলাম। আমাদের মধ্যে এক বিরাট দূরত্বের দেয়াল তৈরি হলো। এরপর কেটে গেল দীর্ঘ 2 বছর। মিথিলা আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিল। আমিও অভিমানে তার কাছে যাইনি, তবে খোঁজ রাখা বন্ধ করিনি। লোকমুখে শুনলাম মিথিলা এখন পড়াশোনা শেষ করে পুরো দস্তর একজন আইনজীবী। কালো কোট গায়ে জড়িয়ে সে এখন কোর্ট কাচারি কাঁপায়। আর সবচেয়ে বড় আঘাতটা পেলাম যখন শুনলাম মিথিলা আর আবির এখন লিভ ইন সম্পর্কে আছে। ঢাকার একটা ফ্ল্যাটে তারা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকে, অথচ মিথিলা আমাকে আইনগতভাবে ডিভোর্স দেয়নি। আর আমিও তার মায়ায় অন্ধ হয়ে তাকে ছাড়তে পারিনি। তারা সমাজে ওপেন রিলেশনে থাকলেও এখনো বিয়েটা করেনি। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি আপনারা চাইলে আজকেই দেওয়া হবে। ধন্যবাদ।